বাংলাদেশ। আচ্ছা, আমরা অলরেডি দেখে ফেলেছি ইন্ডাস্ট্রি কি। ইন্ডাস্ট্রি কি বলেন তো? ইন্ডাস্ট্রি কাকে বলে? কোম্পানিজ বলেন কি প্রডিউস করে? সিমিলার প্রোডাক্ট প্রডিউস করে। এটা কিন্তু ভুলা যাবে না, ইন্ডাস্ট্রির সংজ্ঞা ভুললে চলবে না। এটাই সবচেয়ে বড় ভুলটা আপনারা করেন, যে ইন্ডাস্ট্রির সংজ্ঞা আর কোম্পানির সংজ্ঞা ভুলিয়ে ফেলেন। ইন্ডাস্ট্রি কখনো একটা কোম্পানি হয় না, অনেকগুলো কোম্পানি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন যে আমার ইন্ডাস্ট্রি সেক্টরটা এখনো ব্যাকওয়ার্ডনেসের কিছু কারণ আছে। সেই কারণগুলো কি কি? ওকে, ফার্স্ট ওয়ান দেখেন, পাউসিটি অফ ক্যাপিটাল। পাউসিটি মিন্স আপনি বলতে পারেন স্ক্যারসিটি। ঠিক আছে, যে স্বল্পতা। এখন এই ক্যাপিটালের স্বল্পতাটা আমাদের দেশে অনেক বেশি। আপনি ধরেন খুব ছোট্ট পরিসরে একটা ইন্ডাস্ট্রি করবেন বা খুব ছোট পরিসরে একটা বিজনেস করবেন। এখন আপনার আগে থেকে যদি কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স না থাকে, কিংবা আপনার ধরেন কোনো কিছু আপনি জামানত রেখে যে ঋণটা আনবেন, সেই জামানত রাখার কোনো জিনিস আপনার নাই, তখন আপনি কি করবেন? আত্মীয় স্বজনের কাছ থেকে এনে কি আপনি একটা ইন্ডাস্ট্রি করতে পারবেন না? আপনার ব্যাংকের দ্বারস্থ হতে হবে। তো ব্যাংকে গিয়ে হয় কি, বেশিরভাগ সময় আপনি খুব সহজে কিন্তু ঋণটা পেয়ে যাচ্ছেন না। এখানে দেখবেন অনেক ধরনের ফর্মালিটিস থাকে। এরপরে জামানত হিসেবে একটা জিনিস তাদেরকে দিতে হয়, কারণ আপনি যে রিটার্নটা তাকে দিবেন তার গ্যারান্টি কি? এখন আপনার যখন আগে থেকে কোনো ব্যবসা নেই বা কিছু নেই, তখন আপনি কোনো ব্যবসার কাগজপত্র কিন্তু দেখাতে পারছেন না। সুতরাং যে ব্যাংক আপনাকে বিশ্বাস করে ঋণটা দিবে তাদের থেকে আপনি নিতে পারবেন, কিন্তু অন্য কেউ না দিলে আপনি কিছু করতে পারছেন না। এই যে একটা ক্যাপিটালের যে ঘাটতি, আমরা চাইলেই কি আমাদের অনেক ক্যাপিটাল নেই যে আমরা যাচ্ছে তাই খরচ করে ফেলবো। এটা আমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেসের একটা বড় কারণ, ল্যাক অফ টেকনিক্যাল নলেজ। আচ্ছা, দেখবেন যে আমাদের মধ্যে অনেকেরই টেকনিক্যাল নলেজটা কম থাকে। এখন আপনার টেকনিক্যাল নলেজ যদি বেশি না থাকে, আপনি টেকনোলজিকে কিভাবে ইউজ করবেন? নতুন নতুন টেকনোলজি আমাদের দেশে আসছে। এখন নতুন নতুন টেকনোলজি ইউজ করার জন্য আমার সর্বপ্রথম কাকে ডেভেলপ করা দরকার? পিপলকে ডেভেলপ করা দরকার। কারণ আমার যে ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ বা যে টেকনোলজি, যেটা রান করবে কে বলেন তো? মানুষ, মানে হচ্ছে হিউম্যান রিসোর্স যারা থাকবে। দ্যাট মিন্স আমাকে হিউম্যান রিসোর্সকে আগে ডেভেলপ করতে হবে। আমার এই টেকনিক্যাল নলেজের কথা বললে আমি বলবো যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম থাকে। দেখবেন যে আমরা বইয়ে দেখছি, ফোনে দেখছি বা বইয়ে পড়ছি, কিন্তু আমরা ওই কাজটাই যখন টেকনিক্যালি করতে যাই, প্র্যাকটিক্যালি আমরা করতে যাই, তখন আমরা আটকে যাচ্ছি। আপনি স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করেন, একটা ম্যাথ ধরেন আপনি ইউটিউবে দেখেছেন, দেখে আপনার কাছে একদম ইজি মনে হচ্ছে যে আমি পেরে যাব, কিন্তু ওই ম্যাথটাই যখন পরীক্ষায় চলে আসে, তখন আমাদের দেখবেন যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি, ওখানে আর পারছি না। এখন এই সমস্যাটা আমরা কিভাবে পেলাম? কারণ আমরা ফিল্ডে নেমে আমরা কাজটা করছি। আমরা প্র্যাকটিস করতে যখন যাব, তখনই আমি দেখবো অনেক ধরনের প্রবলেম আসছে। বাট আপনি প্র্যাকটিসই করছেন না, আপনি প্রবলেম কোথা থেকে পাবেন, তাই না? তো আমাদের এই দেখা যায় যে প্র্যাকটিক্যাল কাজগুলো আমরা না করার ফলে আমাদের টেকনিক্যাল নলেজটা একটু কম। ওকে, থার্ড ওয়ান দেখেন, ল্যাক অফ স্কিল লেবার। স্কিলড লেবার বলতে একটা জিনিস, মানে আপনাকে দেখতে হবে যে জনশক্তি আর জনসংখ্যা দুইটা কিন্তু আলাদা। সবসময় মনে রাখবেন, আমরা যত বেশি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে পারবো, আমাদের ডেভেলপমেন্ট তত বেশি হবে। এখন আপনি যদি স্কিলফুল লেবার কাজে লাগাতে পারেন, তাহলে আপনার ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট সম্ভব। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, বেশিরভাগ লেবার কি আনস্কিলড, বেশিরভাগ লেবার কি আনস্কিলড। স্কিলড লেবারের সংখ্যা কম। আপনার স্কিলড লেবার যত বাড়বে, আপনার হাজারে ভুলের সংখ্যা অত কমে যাবে। ধরেন আপনি 1000 প্রোডাক্ট উৎপাদন করবেন, তার মধ্যে যদি স্কিলড লেবার থাকে, আপনার ভুলের পরিমাণ যতখানি হবে, কিন্তু আপনার যদি আনস্কিলড লেবার থাকে, ওই 1000 প্রোডাক্টের মধ্যে ভুলের সংখ্যা বেশি হবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন, ল্যাক অফ এন্টারপ্রেনার্স। আচ্ছা, আমাকে বলেন তো যে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যদি ফ্যামিলিকে বলেন যে আপনারা বিজনেস করতে চান, জব করবেন না, কয়টা ফ্যামিলি সেটাকে সাপোর্ট করবে? 5%। এটা কেন? এইটা আমাদের দেশে মোটামুটি বলতে পারেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেসের খুব বড় একটা কারণ। যে আপনি এন্টারপ্রেনার হতে চান, আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন, কিন্তু আপনি উদ্যোক্তা হতে পারছেন না। কেন পারছেন না? কারণ ফ্যামিলি সাপোর্ট নাই। আপনার দেখবেন যে ফ্যামিলি থেকে যখন শুনবে যে আপনি চাকরি করবেন, খুব ভালো, মানে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে খুব বড়সড় বেতনে একটা চাকরি করবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি নিজে ব্যবসা করতে চাচ্ছেন, সেখানে আপনি আরো 10 জন কর্মীকে চাকরি দেবেন, সেখানে কিন্তু সাপোর্ট করছে না। কেন? কারণ ব্যবসা করতে গেলে আমার লস হতে পারে, ব্যবসা করতে গেলে রিস্ক তার সাথে জড়িত, প্রফিট যেখানে জড়িত, সেখানে অপরদিকে কি আমার রিস্ক জড়িত। আপনি যদি মাথার মধ্যে ডিম দিয়ে বিক্রি করতে বের হন,
তখন আপনার রিস্ক থাকবে যে ডিমগুলো পরে ভেঙে যেতে পারে। এখন আপনার যদি মনে হয়, আপনি কি করবেন, মাথার মধ্যে একটা ঝুড়িতে ডিম না নিয়ে আপনি কয়টা ঝুড়িতে নেবেন, 3-4টা ঝুড়িতে আপনি নিলেন, তাহলে একটা ঝুড়ি পড়ে গেলেও বাকি ঝুড়ি আপনার থেকে যাবে। একটা ঝুড়িতে 2টা ডিম থাকলেও 2টা ডিম ভেঙে যাবে, বাকিগুলো কিন্তু ভাঙবে না। তার মানে আপনি রিস্কটাকে কি করছেন, ডাইভার্সিফাইড করছেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি রিস্ক ডাইভার্সিফাই করবো না, কিন্তু আমি একদম রিস্ক নিবই না, আমি রিস্কই নিব না, তাহলে কি আপনি প্রফিট করতে পারবেন? পারবেন না। সুতরাং যেখানে আপনার প্রফিট জড়িত সেখানে রিস্ক জড়িত। এই রিস্কের কারণেই আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে ব্যবসাটাকে সাপোর্ট করে না, এবং এই সাপোর্টের অভাবে অনেক শিক্ষিত গ্রাজুয়েট শুধু চাকরির জন্য বসে থাকে এবং চাকরি না পেয়ে এক পর্যায়ে হতাশ হয়ে যাচ্ছে, তারা বিজনেসে যেতে পারছে না। অথচ আপনি যদি উদ্যোক্তা হন তাহলে আপনি আরো 10টা ব্যক্তির কর্মসংস্থান করতে পারবেন। ব্যবসায়ী ক্ষেত্রে এটা মানতে হবে আপনাকে যে প্রথম দিকে একটু লস থাকবে, কারণ প্রথমে আপনি এক্সপেরিয়েন্স না, আপনি ব্যবসায় কিছু জানেন না, বোঝেন না, তো ফিল্ডে আপনি নামছেন, কিছু তো এখানে ভুল হতেই পারে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওকে। দেখেন প্রবলেম অফ ইন্ডাস্ট্রিয়াল লোন, এটা অলরেডি যে ক্যাপিটাল আপনারা পড়ে ফেলেছেন যে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল লোন নিতে যান তখন দেখবেন যে ইন্টারেস্ট রেট অনেক বেশি। ইন্টারেস্ট রেট এত বেশি থাকে যে আপনার ওটা বহন করতে কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখবেন ব্যাংকগুলো খুব সহজে লোন দিতেও চায় না, বা একটা টাইমের জন্য দিবে, আপনার যে কিস্তি আপনি যে পরিশোধ করবেন সেই কিস্তির পরিমাণ হয়তো অনেক সময় বেশি হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখেন স্কারসিটি অফ ফরেন এক্সচেঞ্জ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন আপনার কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এখন এক্সপোর্ট ইম্পোর্ট যদি করতে চান তাহলে আপনার কি লাগবে, ফরেন মানি লাগবে, মানে হচ্ছে আপনার রিজার্ভ লাগবে। এখন আমাদের দেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন, মানে যে আমাদের দেশের মধ্যে আরো ছোট ছোট কান্ট্রিগুলো আছে এদের কিন্তু রিজার্ভ কম থাকে। দেখবেন কিছুদিন পর পর কিন্তু বাংলাদেশ ব্যাংক রিজার্ভের একটা পরিমাণ প্রকাশ করে। যখন ইকোনমিক সিস্টেম ভালো থাকে তখন রিজার্ভ ভালো থাকে, ইকোনমিক সিস্টেমে একটু যদি ইনস্টেবিলিটি তৈরি হয় তখন দেখবেন রিজার্ভ ঘাটতি হয়ে যায়। আবার অনেক সময় ডলারের দাম অনেক বেশি বেড়ে যায়, কারণ আমাদের পুরো বিশ্বকে কিন্তু কার সাথে তাল মেলাতে হয়, ডলারের সাথে। ডলারের সাথে, কারণ ডলার আমি সব জায়গায় কাজে লাগাতে পারছি কিন্তু আমার টাকাটা কিন্তু আমি পাচ্ছি না। সুতরাং আমার ডলারের দাম যখন বেড়ে যায় তখন অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আমার একটা ডলার কিনতে হচ্ছে। সুতরাং আমার ফরেন মানির যে একটা ঘাটতি, সেটার কারণে আমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস কাজ করে। ওকে, 7 নম্বরটা দেখেন আনডেভেলপড ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন সিস্টেম। প্রথম দিন বলেছিলাম যে আপনার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে চান আপনাকে ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। যদি ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে চান ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হবে, দুটোর সাথে কানেকশন অনেক বেশি। দ্যাট মিন্স আপনি যদি ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না থাকে আপনি ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো সেগুলো আনা নেওয়া করতে পারবেন না, এবং বায়াররাও কি আপনার কাছে আসবে না, কারণ আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেমই ভালো না, তারা কেন আপনার সাথে বিজনেস করবে। সুতরাং আমার এই ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেম একটু খারাপ থাকার কারণে কি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস আছে। আচ্ছা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, দেখবেন যে ছোট ছোট কান্ট্রিগুলোতে কয়দিন পর পরে একটা পলিটিক্যাল যে কোনো একটা ঝামেলা থাকে, দেখবেন যে একদম শান্তিপূর্ণভাবে খুব কমই থাকে, কোনো না কোনো একটা ঝামেলায় কি হয়, পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি তৈরি হয় বা ইকোনমিক একটা ইনস্টেবিলিটি তৈরি হয়। তখন দেখবেন যে বিভিন্ন ব্যাংকে সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার ইকোনমিক সিস্টেম ডাউনগ্রেড হয়ে যাওয়ার কারণে বাজার মূল্য বেড়ে যাচ্ছে, বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তখন হচ্ছে আপনি ইনভেস্ট করবেন নাকি নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং রক্ষা করবেন, বোঝাতে পেরেছি? আপনি তখন জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তখন আপনি ইনভেস্টমেন্ট কিভাবে করবেন? ঠিক আছে, এখানে একটা বড় গ্যাপ থেকে যায়। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেসের কারণগুলো কি কি দেখলাম? প্রথমটা আমরা দেখলাম যে আমাদের ক্যাপিটালের স্ক্যারসিটি আছে, এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ কম, আমাদের দেশে স্কিল লেবার কম, এবং কি বলেছে যে এন্টারপ্রেনিউর হতে চায় অনেকে কিন্তু এন্টারপ্রেনিউর হতে পারছে না। কেন? আমাদের ফ্যামিলি সাপোর্টের অভাবে। বা দেখবেন যে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট না, আপনি যখন একজন উদ্যোক্তা হতে চান আপনার একটা প্রশিক্ষণের প্রয়োজন, আপনার একটা মানি প্রয়োজন, পুরোটাই কিন্তু একটা সাপোর্টের বিষয়। ঠিক আছে, ম্যান পাওয়ার প্রয়োজন, টেকনোলজি প্রয়োজন, সবখানেই আমাদের একটু ঘাটতি আছে, এই কারণে আমরা চাইলে উদ্যোক্তা হতে পারছি। ওকে, এরপরে দেখেন যে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম এখানে পুরোপুরি ডেভেলপ না এখনো, ইন্ডাস্ট্রিয়াল লোনে একটা সমস্যা আছে, আবার পলিটিক্যাল ইনস্টেবিলিটি কাজ করে। তো এই জিনিসগুলো থেকে এখন রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবভিয়াসলি যে প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করলাম এই প্রবলেমগুলোর সলিউশন। ঠিক আছে, ওকে, দেখেন এটাই আমরা এখানে পড়বো, মেজার্স অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আমরা যে প্রবলেমগুলো দেখেছি
প্রবলেমগুলোর সলিউশন করলেই তো আমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস থেকে আমি বের হতে পারছি। ঠিক আছে, ওকে। ফার্স্ট ওয়ান দেখেন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এন্ড প্যাট্রোনাইজেশন। এটা কি বুঝিয়েছে? আপনার দেশের যে কোনো কিছু আপনি ডেভেলপ করতে চান, সবার আগে কার সহায়তা দরকার? গভর্নমেন্টের সহায়তা দরকার। কারণ গভর্নমেন্ট থেকে যদি চায় অনেক কঠিন আইন করে আপনার একটা সেক্টরকে আটকে দিতে পারবে, আবার গভর্নমেন্ট চাইলে আইনগুলোকে একটু আপনার ব্যালেন্স করে এবং হচ্ছে ওখানে ভর্তুকি দিয়ে বা ওখানে সাপোর্ট দিয়ে বিভিন্ন ঋণ সহায়তা দিয়ে ওই সেক্টরকে কি করতে পারবে? ডেভেলপ করতে পারবে। দেখবেন যে অনেক সময় এরকম হয়, যে কোনো একটা সিজন থাকে, ওই সিজনে যারা হচ্ছে মানে ফিশারিজ ব্যবসাগুলোর সাথে জড়িত, এই যে আপনার চিংড়ি, বিশেষ করে চিংড়ি, এদের ক্ষেত্রে বছরের একটা সময় দেখবেন ওদের লোনের পরিমাণটা মানে বাড়িয়ে দেওয়া হয় এবং ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিতে বলা হয়। কেন বলা হয়? কারণ ওই সিজনটাতে ওই ধরনের উদ্যোক্তাদের লোন প্রয়োজন, সুতরাং আপনাকে তখন যদি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেয় তাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আবার দেখবেন এখন গ্রিন ব্যাংকিং নামে একটা টার্ম আছে, জানেন? কেউ শুনেছেন এই শব্দটা, গ্রিন ব্যাংকিং? আচ্ছা, গ্রিন ব্যাংকিং হচ্ছে আপনি ব্যাংকিং করবেন এমন একটা সিস্টেমে, প্রফিট মেক করবেন এমন একটা সিস্টেমে যেন আপনার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি রক্ষা করতে পারে। মানে আপনি এমন কোনো পন্থা অবলম্বন করবেন না যেটাতে আমার এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এবং আপনি এমন কোনো খাতে লোন দিবেন না। আপনি কিভাবে করতে পারেন এজ আ ফাইন্যান্সিয়াল সেক্টর? ব্যাংকগুলো এমন কোনো খাতে লোন দেবে না যেই খাতে লোন দিলে পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। যেমন ধরেন ইটের ভাটা। এখন ইটের ভাটা দুই ধরনের হয়, একটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল, যেটাতে দেখবেন কালো ধোঁয়া বের হয়ে পুরো এলাকা একদম একাকার হয়ে যাচ্ছে, আর আরেকটা আছে সাদা ধোঁয়া বের হয়। দুইটা কিন্তু দুই রকম। যেটা সাদা ধোঁয়া বের হচ্ছে সেটা কিন্তু পরিবেশের ক্ষতি একটু হলেও কম করছে, আর যেটা সেই ট্র্যাডিশনাল পদ্ধতি সেখানে কিন্তু পরিবেশের ক্ষতি অনেক বেশি হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি এটা সাভারে দেখেছি, সাভার আশুলিয়া এলাকায় দেখেছি, অনেক ধান হয়। মানে সাভারের ওইদিকে আপনি সাভার, মানিকগঞ্জ এই এরিয়াগুলোতে ধানের পরিমাণ বেশি হয়। দেখবেন যে একদম বর্ষার সিজনে ওখানে একদম নদী হয়ে যাচ্ছে, পানি দুই পাশে থই থই পানি। আপনার হচ্ছে শুকনার মৌসুমে ওখানে ধান। এখন আমি একটা সময় দেখতাম, সেটা কত সালের দিকে, 2008 বা 2009 সালে, আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো তখন আপনার একদম যেদিকে আমি তাকাতাম, যত দূর চোখ যেত দেখতাম যে ধান ক্ষেত। কিন্তু এটাই ঠিক 2014-15 সালের দিকে, তখন হচ্ছে আমি দেখলাম যে এই জায়গাগুলোতে ধান নেই, মানে আমি ধানের দেখা পাচ্ছি না। কিন্তু ওই সেম জায়গাতে 2-3টা করে ইন্ডাস্ট্রি, সেই জায়গাতে কি 2-3টা করে ইন্ডাস্ট্রি এবং সাথে ইটের ভাটা। এখন ওই ইটের ভাটা থেকে ভীষণ রকমের কালো ধোঁয়া বের হতো। এই কালো ধোঁয়ার কারণে আপনার আশেপাশের এলাকা যতখানি ওই ধোঁয়া ছড়িয়ে যায়, ওখানে ধানের ফলন আর হয় না, মানে ধানের ফলনটা ঠিকভাবে হয় না, কারণ ওই ধোঁয়াটা হচ্ছে বিষাক্ত। তো এটা আমি নিজেই দেখেছি যে এরকম পরিবেশ বিপর্যয়ের কোনো এই বিষয়গুলোর কারণেই কিন্তু আমাদের এই যে ধান হচ্ছে না, বিভিন্ন ধরনের সবজি হচ্ছে না, এরপরে দেখবেন যে গাছগুলো মরে যায়। ওদের ওই ধোঁয়াটা লাগলে গাছগুলো, পাতাগুলো এরকম নেতিয়ে যায়, একটা সময় গাছ মরে যায়। সুতরাং আমাদেরকে এমন কিছু সেক্টরে লোন প্রোভাইড করতে হবে যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং যে খাতগুলো আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে আমরা যত কম পারি তত আমি কম লোন দিলে ওরা কিন্তু ওখানে ইনভেস্ট করতে পারবে না, বা ওখানে কম ইনভেস্ট করবে, এই যে টার্মটা। এরপরে হচ্ছে আপনার যারা কৃষি খাতে লোন দিচ্ছে বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিজনেস করছে, তাদেরকে আপনি ইন্টারেস্ট রেট কমিয়ে দিবেন। একটা মানে আপনাকে একটা সেট করে দেওয়া হবে যে এত % ইন্টারেস্ট রেট তাদের জন্য। এভাবে করে আপনি যখন আপনার ব্যাংকিংটা চালু করবেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন, ওটাকেই বলা হয় কি গ্রিন ব্যাংকিং। তো এই যে এখানে বলেছে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, এই গ্রিন ব্যাংকিংটা একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। কারণ আপনি কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কিন্তু চালাতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আপনাকে মেনটেন করে বাকি ব্যাংকগুলোকে চালাতে হয়। এখন এই গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ না নিত, এই যে গ্রিন লোন বলেন, গ্রিন ব্যাংকিং বলেন, এই আইনগুলো যদি না করতো, তাহলে কিন্তু অন্য ব্যাংকগুলো এগুলো মানত না। গভর্নমেন্ট যেটা করেছে সেটা আমাদের বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করছে। সুতরাং আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাকে দরকার? গভর্নমেন্টকে দরকার। আমার যেই সব ইন্ডাস্ট্রিগুলো আপনার ডাউন গ্রেডে যাচ্ছে, যেমন হচ্ছে এই যে বলেছিলাম যে কটেজ ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আপনার একটা সময় অনেক বেশি হাইপ ক্রিয়েট করা ছিল। আপনার নকশি কাঁথা, মাটির আসবাবপত্র,
পাটের তৈরি বিভিন্ন জিনিস, এগুলো হচ্ছে একটা সময় খুব চাহিদা ছিল, কিন্তু মিড লেভেলে এসে এটা কেন যেন হারিয়ে যায়। মিড লেভেলে এসে কটেজ ইন্ডাস্ট্রি কেন যেন একদম হারিয়ে যায়। তখন গভর্নমেন্ট দেখলো যে কটেজ ইন্ডাস্ট্রি তো খুব সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, যেটার চাহিদা শুধু বাংলাদেশে না, আপনি দেখবেন এটার চাহিদা বাংলাদেশের চাইতে আমার বাংলাদেশের বাইরে বেশি। এই প্রোডাক্টগুলো বিশেষ করে নকশি কাঁথা, এটা কেন যেন বাংলাদেশের বাইরের মানুষ বেশি পছন্দ করে। ঠিক আছে, আপনি একটা কম্বল কিনে গায়ে দিবেন আর একটা কাঁথা গায়ে দিবেন, দুটোর মানে কি বলে আরাম একদম সম্পূর্ণ ভিন্ন। কম্বলের আরাম হচ্ছে কম্বলে, আর নকশি কাঁথা আপনি ওটা ইউজ করবেন, বা নকশি কাঁথা আমি বাদ দিলাম, জাস্ট একটা কাঁথা যেটা হচ্ছে হাতে সেলাই করা হয়, আপনি সেটা ইউজ করেন, দুইটার আরাম একদম সম্পূর্ণ আলাদা। সুতরাং এই বাংলাদেশের নকশি কাঁথার চাহিদা বাংলাদেশের বাইরে প্রচুর বেশি। এটা যখন দেখলো তখন গভর্নমেন্ট থেকে কি করলো, এই খাতে তার হচ্ছে ভর্তুকি দিল। এই খাতে যখন তারা ইনভেস্ট করা শুরু করলো, এই খাতে সাপোর্ট দেওয়া শুরু করলো, লোনের ইন্টারেস্ট রেট কমিয়ে দিল, তখন হচ্ছে আস্তে আস্তে করে এই সেক্টরটা আবার ডেভেলপ করলো। এখন কিন্তু আমাদের কটেজ ইন্ডাস্ট্রি অনেক ভালো অবস্থানে আছে। ইভেন এখন কিন্তু আমাদের ওই নকশি কাঁথা বলেন বা আদার্স প্রোডাক্টগুলো সেল করার জন্য আমার মানে বড় বাজার আমার ধরতে হয় না। এখন আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে, একটা ফোন থাকলে ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে ঘরে বসেই সেল করে দিতে পারছেন। অনেকেই দেখবেন এরকম পেজ থাকে, তারা পেজে অর্ডার নিচ্ছে, অর্ডার নিয়ে নিজেরা করছে, নিজেরাই আবার আপনার হচ্ছে সাপ্লাই দিচ্ছে। এখন কিন্তু কারো দ্বারস্থ হতে হচ্ছে না। ঠিক আছে, ওকে। দেখেন ইনক্রিজিং সাপ্লাই অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। আমরা প্রথমে প্রবলেমের মধ্যে দেখেছি যে আমাদের ক্যাপিটালের ঘাটতির কারণে কি আমাদের ইন্ডাস্ট্রি আগাতে পারছে না। তার মানে ওটা সমাধান করার জন্য আমার কি করতে হবে, ক্যাপিটালকে আমাদের সহজ করে দিতে হবে। দেখেন ইনক্রিজিং সাপ্লাই অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, এই যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল নিতে আমাদের ঝামেলা হয়, বা এখানে আসেন এখানে লোন নিয়ে ঝামেলা হচ্ছে, ইন্টারেস্ট রেট নিয়ে ঝামেলা হচ্ছে, এটাকে যদি আমরা ইজি করে দিতে পারি তাহলে আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে। ওকে, দেখেন ইম্পর্টেন্স ইন ডেভেলপিং স্মল ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন বড় একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করবেন, একটা লার্জ ইন্ডাস্ট্রি আপনি ক্রিয়েট করলেন, এখন এই লার্জ ইন্ডাস্ট্রির যে আপনার র ম্যাটেরিয়ালস সেটা আপনি কোথায় পাবেন, খেয়াল করেন, এটা একটা বড় ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল গুলো আপনি কোথায় পাবেন, স্মল ইন্ডাস্ট্রিতে। এই র ম্যাটেরিয়াল গুলোর জন্য আপনাকে অনেকগুলো স্মল ইন্ডাস্ট্রির দ্বারস্থ হতে হবে। তার মানে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে চান, আপনার লার্জ ইন্ডাস্ট্রির পাশাপাশি কি ডেভেলপ করতে হবে, স্মল ইন্ডাস্ট্রি। আপনি স্মল ইন্ডাস্ট্রি যত বাড়াতে পারবেন, লার্জ ইন্ডাস্ট্রি আমার ওখান থেকে সহায়তা পাচ্ছে। আবার আপনি যদি লার্জ ইন্ডাস্ট্রি বাড়াতে পারেন, তার সহযোগিতা করার জন্য আবার স্মল ইন্ডাস্ট্রি তৈরি হবে। ঠিক আছে, দেখেন টেকনিক্যাল নলেজ এন্ড এফিশিয়েন্ট লেবার। আমি আগেই বলেছি যে আপনি যখন আনস্কিল লেবার দিয়ে কাজ করাবেন তখন এফিশিয়েন্সি থাকবে না, কারণ তখন দেখবেন যে আপনি হাজারে যদি হিসাব করেন, যদি 10টা প্রোডাক্ট ভুল হয়, আপনি স্কিল লেবার দিয়ে কাজ করালে হাজারে হয়তো 2টা ভুল হবে। তাহলে কি আমার ওখানে ওয়েস্ট কমে যাচ্ছে। এবং স্কিল লেবার দিয়ে কাজ করালে কি হয় জানেন, ধরেন আনস্কিল লেবাররা যেই কাজটা ধরেন 1 মিনিটে যদি তারা 3টা প্রোডাক্ট উৎপাদন করে, আপনি স্কিল লেবার দিয়ে কাজ করালে 1 মিনিটে তারা হয়তো 6টা প্রোডাক্ট উৎপাদন করতে পারবে। কারণ ওখানে কিন্তু তাদের ওই যে টেকনিক্যাল নলেজটা বেশি, স্কিলটা বেশি, এই কারণে তাদের এই প্রোডাক্ট উৎপাদনের ক্ষমতাও কি বেশি হয়ে যাবে, ভুলের পরিমাণ কমে যাবে, আপনার ওয়েস্ট কমে যাচ্ছে, কত দিক থেকে দেখেন আপনার হচ্ছে লাভ হচ্ছে। ওকে, এবার দেখেন ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন। আমরা প্রবলেমের মধ্যে দেখেছি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, বা হচ্ছে আপনাদের ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনে প্রবলেম আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। সরি, ঠান্ডা লেগেছে, গলা বন্ধ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা রাস্তাঘাটে ডেভেলপ করতে না পারি, কমিউনিকেশন সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে না পারি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ সম্ভব না। সুতরাং আপনি দেখবেন যে যখনই একটা দেশ এগিয়ে যায়, একটা দেশ ডেভেলপ করা শুরু করে, তার রাস্তাঘাট চেঞ্জ হয়ে যায়। একটা সময় এই যে দেখেন পদ্মা সেতুর কথাই চিন্তা করেন, যখন আমরা ফেরি দিয়ে যাতায়াত করতাম তখন কত লং টাইম লাগতো, এমনও হয়েছে 15-16 ঘন্টাও লেগেছে, 15-16 ঘন্টাও লেগেছে। আবার যাদের বাড়ি হচ্ছে আপনার এই যে ঝিনাইদহ, তারপরে কুষ্টিয়া, মাগুরা, এদের কিন্তু আরো বেশি সময় লাগে। ঠিক আছে, বরিশাল আপনি যে বললাম যে হাইয়েস্ট নরমালি যখন ফেরি ছিল তখন আপনার যেতে 7 ঘন্টা লাগতো, 7 ঘন্টা লাগতো, কিন্তু সর্বোচ্চ 15 থেকে 16 ঘন্টাও লাগতো। ঠিক আছে, যেমন হচ্ছে
ধরেন টাইমটা কিন্তু আমাদের বেশি লাগতো কোথায়, ওই নদীটা পার হতে। রাস্তার এপারে ওপারে কিন্তু টাইমটা খুব বেশি লাগে না। আপনার নদীটা ক্রস করার জন্য ফেরির জন্য আপনার লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগছে, এটা সবথেকে বড় একটা সমস্যা। আমার সর্বোচ্চ 15 ঘন্টা লেগেছিল, কোন একটা হরতাল ছিল মনে হয়, হরতালের পরের দিন, হ্যাঁ হরতালের পরের দিন মেবি ছিল, তো জানুয়ারি মাস ছিল, কোন একটা নির্বাচন বা কিছুর জন্য একটা হরতাল ছিল। এরপরে 15 ঘন্টা লেগেছে বরিশাল থেকে ঢাকা আসতে। কিন্তু নর্মালি আমি 6-7 ঘন্টায় আসতে পারতাম যখন ফেরি ছিল, আর এখন 2.5 ঘন্টায় চলে যেতে পারি এই যে পদের সাথে হওয়ার কারণে। তো বলতে পারেন যে রাস্তাঘাট আপনার ডেভেলপ হলে তাহলে আমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্ভব। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট আগেই পড়েছেন যে ইন্ডাস্ট্রির সাথে এগ্রিকালচার ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আপনি যদি এগ্রিকালচারাল সেক্টর ডেভেলপ করতে না পারেন, আপনি কিভাবে বলবেন যে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে? এগ্রিকালচারাল সেক্টর যদি আপনি ডেভেলপ করতে পারেন, ওখানে আপনি একটা ভালো কোয়ালিটির র ম্যাটেরিয়াল পাবেন। আপনি যদি ওখানে কোয়ালিটি এনশিওর করতে পারেন, আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ সম্ভব, কারণ আপনি কোয়ালিটিফুল র ম্যাটেরিয়াল ওখান থেকে পাচ্ছেন। ঠিক আছে? পলিটিক্যাল স্ট্যাবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যদি আমার প্রবলেম হয়, অবভিয়াসলি সেটা দূর করার জন্য আমার পলিটিক্যাল স্ট্যাবিলিটি লাগে। ঠিক আছে? পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকলে অন্য কান্ট্রি কিন্তু আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করতে চায়, বাট যখন দেখবেন যে পলিটিক্যাল সিস্টেম ভালো না বা পলিটিক্যালি কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে, তখন অন্য কান্ট্রির যারা আছে তারা আমাদের দেশে ইনভেস্ট করতে চায় না বা আসতে চায় না, এসে যে একটা ডিল করবে সেটা করতে চায় না, বা তাদের লোকজন আমাদের কান্ট্রিতে পাঠাবে ব্যবসা করার জন্য, সেটাও তারা সেফ ফিল করে না। এটা খুবই স্বাভাবিক বিষয়। ঠিক আছে? আচ্ছা, এস্টাবলিশিং হেভি ইন্ডাস্ট্রিজ, এই যে বললাম যে যেমন আপনার এখানে বলেছে যে স্মল ইন্ডাস্ট্রি তৈরি করতে, এখানে বলেছে এস্টাবলিশিং হেভি ইন্ডাস্ট্রিজ। কারণ আপনার যত বড় বড় ইন্ডাস্ট্রি হবে তত কি তাদের বেশি বেশি র ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। এখন বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর র ম্যাটেরিয়াল গুলো যোগান দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? স্মল ইন্ডাস্ট্রি করতে হবে। যেমন আপনি যদি চিন্তা করে দেখেন যে সিমেন্টের যে ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রিকে আপনার যদি লার্জ ইন্ডাস্ট্রি হিসেবে চিন্তা করেন, তাহলে এর ইনগ্রেডিয়েন্টসটা আসলে কি, কোথা থেকে নিয়ে আসে বলেন তো? পাথর। পাথর। আচ্ছা, এই পাথরগুলো কারা সাপ্লাই দেয়? স্মল ইন্ডাস্ট্রিজ। ওটাকে আপনি স্মল ইন্ডাস্ট্রিজ ধরতে পারেন। দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে তারা পাথর নিয়ে আসছে, সেটা আপনার হচ্ছে গুঁড়ো করে সিমেন্টের কাজে লাগাচ্ছে। আবার আপনি চিন্তা করে দেখেন, ধরেন যারা চিপস প্রডিউস করে, এখন এই চিপসের প্যাকেটটা কারা তৈরি করে? স্মল ইন্ডাস্ট্রি। আবার দেখবেন যে এই যে আমরা যে বিস্কুট বা আদার্স যে জিনিসগুলো আমরা খাই, এটা কি বড় প্যাকেটে নিয়ে আসে না? বড় একটা কার্টুন এরকম করা থাকে কিন্তু। এখন এই কার্টুনগুলো কারা তৈরি করে? স্মল ইন্ডাস্ট্রি তৈরি করছে। এরকম অনেক ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি যারা হচ্ছে আপনার প্যাকেজিং এর কাজ করছে। ঠিক আছে? পেপার নিয়ে তারা কাজ করছে। সুতরাং আমার হেভি ইন্ডাস্ট্রি যত বেশি ডেভেলপ হবে, আমার স্মল ইন্ডাস্ট্রি তত বেশি প্রয়োজন হবে। স্মল ইন্ডাস্ট্রি আমার যত ক্রিয়েট হবে, ওখান থেকে কি হেভি ইন্ডাস্ট্রি তার র ম্যাটেরিয়াল নিতে পারবে। আলটিমেটলি আমার ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আমার যত বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে, আমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও তার সাথে সাথে হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হলে এর পাশাপাশি কি হচ্ছে? আনএমপ্লয়মেন্ট রেট কমে যাচ্ছে। কারণ যত বেশি ইন্ডাস্ট্রি হবে তত বেশি লোক প্রয়োজন ওখানে কাজ করার জন্য। ওরা যদি লোক নেয় তাহলে কি আমার আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, আমার পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাচ্ছে। পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেলে আমার ইকোনমি ডেভেলপ হচ্ছে। ওকে, এই পর্যন্ত কারো সমস্যা আছে? বলেন। ম্যাম 4 নম্বর এই পয়েন্টটা হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ বাড়াতে হবে এবং এফিশিয়েন্ট লেবার, হ্যাঁ এদেরকে বাড়াতে হবে, কিন্তু এটা কিভাবে বাড়াতে হবে এটা এখানে উল্লেখ করা আছে। কিভাবে বাড়াতে হবে? অবভিয়াসলি আপনি ট্রেনিং প্রোভাইড করতে পারেন। দেখেন, আপনার লেবারের এফিশিয়েন্সি বাড়ানোর সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আপনি যত বেশি ট্রেনিং সেশন আয়োজন করতে পারবেন, এটা গভর্নমেন্ট ট্রেনিং হতে পারে, গভর্নমেন্ট থেকে দেখবেন অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে, এই বছরে বছরে দেখবেন 2-3 বার করে সার্কুলার দেওয়া হয়। ইভেন এই ট্রেনিং গুলোতে আপনার কিন্তু মান্থলি একটা পে করা হয়, মান্থলি দেখবেন একটা পে করা হয়। সুতরাং আপনি ট্রেনিং সেশন যত বেশি বাড়াবেন, আপনি এফিশিয়েন্ট লেবারের পরিমাণ বাড়াতে পারবেন, টেকনিক্যাল নলেজও বাড়াতে পারবেন। কারণ ট্রেনিং এর মধ্যে অনেকগুলো ভাগ থাকে, এবং সবচেয়ে বড় কথা, আপনার টেকনিক্যাল নলেজ বাড়ানোর বড় একটা মাধ্যম হচ্ছে নিজে কাজ করা। আপনাকে ফিল্ডে নেমে কাজ করতে হবে। প্রথমে ভুল করবেন, ভুল করে করে শিখবেন। আপনি দেখবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে একটা ট্রেডিশন চালু আছে, সেটা হচ্ছে প্রথমে যখন আপনি জয়েন করবেন, একদম যারা হচ্ছে লেবার হিসেবে আর কি জয়েন করে, হেল্পার হিসেবে জয়েন করে, ওরা কিন্তু প্রথমেই একদম যে উপরে চলে যায় ব্যাপারটা এরকম না। ওদেরকে প্রথমে ট্রেনিং দেওয়া হয়, এবং ট্রেনিং পিরিয়ডে ওরা যে স্যালারিটা পায় সেটা খুব কম।
তখন তাদেরকে প্রমোশন দেওয়া হয়, তখন তাদের স্যালারি বেড়ে যায়। সুতরাং ওই ট্রেনিং দিয়ে তাদেরকে স্কিল লেবার তৈরি করে। ঠিক আছে, গার্মেন্টস সেক্টরে দেখবেন আপনার স্কিল না থাকলেও আপনাকে দিচ্ছে, আপনি কোনো কাজ জানেন না, কিন্তু আপনি গার্মেন্টসে কোনো না কোনো একটা সেক্টরে গিয়ে আপনি ঢুকতে পারবেন, কারণ ওদের অনেকগুলো সেক্টর থাকে। যেই সেক্টরে তাদের ওই স্কিলের প্রয়োজন নাই, তাদের হচ্ছে হার্ড ওয়ার্কিং এর প্রয়োজন, তাদের লেবার প্রয়োজন, তারা নিচ্ছে, কাজ করাচ্ছে, কাজ করতে করতে যখন শিখছে তখন তারা নির্দিষ্ট একটা জায়গায় পজিশন দিচ্ছে। বুঝতে পেরেছেন? আবার দেখবেন যে ওই যে রেস্টুরেন্ট গুলো, আপনি যখন রেস্টুরেন্টের কাজ শিখতে যাবেন, আপনি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন, আপনি কিন্তু প্রথমে একটা রেস্টুরেন্ট দিতে পারবেন না। প্রথমে আপনাকে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে থেকে ওদের কাজগুলো দেখতে হবে, শিখতে হবে, ওটা শেখার পরে আপনি নিজে একটা রেস্টুরেন্ট দিতে পারবেন। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন যে যে আমি যেটা দেখেছি, ফুচকা, চটপটি, আপনার হচ্ছে আরো যে আদার্স যে খাবারগুলো, বার্গার, দেন আপনার ফুড কার্টের মধ্যে আরো কি কি সেল করে, পিৎজা, এই টাইপের খাবারগুলো ওরা কিন্তু আগেই ফুড কার্টে নিয়ে আসে। ওরা নিজের আগে এটা শেখে, কোনো একটা রেস্টুরেন্টে থেকে কাজ করে ওরা শেখে, শেখার পরে ওই ফর্মুলা তারা জানে, জেনে ওই বিষয়ে পুরো দক্ষ হয়ে তারপরে তারা একটা ফুড কার্ট দিচ্ছে, তার আগে দিচ্ছে, তাহলে লস হওয়ার পরিমাণ বেড়ে যায়। আর ওখান থেকে আপনি শিখে আসলে লসের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে, বসেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? পেছন থেকে আপনি বুঝতে পেরেছেন? পেছনে, হ্যাঁ আপনাকে বলছি, ফিমেল, বুঝতে পেরেছেন? এদিকে আপনি বুঝতে পেরেছেন? আপনাদের মধ্যে থেকে কে আমাকে এটার একটা সামারি বলবেন? তিন নম্বর কোশ্চেনটাতে স্মল ইন্ডাস্ট্রিগুলো কিভাবে ডেভেলপ করা যায়, এটা স্মল ইন্ডাস্ট্রিগুলো কিভাবে ডেভেলপ করা যায়? আপনি যত হেভি ইন্ডাস্ট্রি দিতে পারবেন, আপনার স্মল ইন্ডাস্ট্রি এমনি বেড়ে যাবে। বোঝাতে পেরেছি? কারণ আপনার যখন হেভি ইন্ডাস্ট্রি দিচ্ছেন, আপনার বেশি বেশি পরিমাণে র ম্যাটেরিয়াল প্রয়োজন হচ্ছে। এই র ম্যাটেরিয়াল যোগান যেহেতু আমার স্মল ইন্ডাস্ট্রি দিচ্ছে, তার মানে আমার স্মল ইন্ডাস্ট্রির পরিমাণ বাড়াতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এন্ড প্যাট্রোনাইজেশন। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এন্ড প্যাট্রোনাইজেশন হচ্ছে গভর্নমেন্ট যে সেক্টরে দেখবে যে এই সেক্টর মানে আলোর মুখ দেখার সম্ভাবনা অনেক বেশি, বা এই সেক্টর কোনো কারণে একটু পিছিয়ে আছে, এটার সম্ভাবনা বেশি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, তখন তারা কি করবে, এই যে ইনিশিয়েটিভ নিল, ইনিশিয়েটিভ নেওয়ার পরে তারা সেখানে ভর্তুকি দিবে, ভর্তুকি কত হলে ভর্তুকি দিবে, তাদের যদি কোনো আইন পরিবর্তন করার প্রয়োজন হয়, কোনটা যদি শিথিল করার প্রয়োজন হয় সেটা করবে, আপনার হচ্ছে আইনি সহায়তা যদি দেওয়ার প্রয়োজন হয় সেটা দেবে। এই যে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে, তার মাধ্যমে কি করছে, গভর্নমেন্ট এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার ট্রাই করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে সবাই বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা নেই। আমরা নেক্সট স্লাইডে যেতে পারি? কি কি পড়েছেন মনে আছে? বলেন তো এই পর্যন্ত কি কি পড়েছেন? গভর্নমেন্টের সহায়তা, ইন্ডাস্ট্রি কি সেটা পড়েছিলেন, ইন্ডাস্ট্রির টাইপগুলো পড়েছিলেন, ক্যারেক্টারিস্টিক্স পড়েছেন, তারপর ব্যাকওয়ার্ডনেস পড়েছেন। আচ্ছা, সেখান থেকে আপনার সলিউশন কি সেটাও পড়েছেন। ওকে, আপনাদেরকে একটু বেশি পড়ানোর কারণ হচ্ছে একটু ব্যালেন্স করতে হবে, তো এই কারণে একটু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। এখানে মূলত আমরা ইন্ডাস্ট্রিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বা কোন কোন স্ট্রাকচারে ফেলতে পারি এটাই বলা হয়েছে। ফার্স্ট ওয়ান দেখেন, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। এটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ এর বৈশিষ্ট্যগুলো কি কি। দেখেন এখানে বলেছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ আর রেফার্ড টু অ্যাজ দোজ ইন্ডাস্ট্রিজ দ্যাট আর হ্যাভিং হিউজ ইনফ্রাস্ট্রাকচার। খেয়াল করেন, তার কি থাকবে, ইনফ্রাস্ট্রাকচারটা হিউজ থাকবে বা হাই লেভেলের থাকবে, র ম্যাটেরিয়াল, হাই ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টস এন্ড লার্জ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। একটু খেয়াল করেন, আপনার যখন ইন্ডাস্ট্রিটা লার্জ স্কেল হবে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রির কয়েকটা বৈশিষ্ট্য কি বলেছে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে, হাই হবে, ক্যাপিটাল কি হবে, হাই হবে, আপনার ম্যান পাওয়ার কি হবে, হাই হবে বা হচ্ছে লেবার। আচ্ছা, ম্যান পাওয়ার হাই, আমার ইনফ্রাস্ট্রাকচার হাই, ক্যাপিটাল কি হাই। আচ্ছা, এখানে বলেন তো আপনার ফিজিক্যাল রিসোর্সের পরিমাণ কেমন লাগবে, ফিজিক্যাল রিসোর্স গুলো কি কি, ম্যান পাওয়ার,
ম্যান পাওয়ার আমার হিউম্যান রিসোর্স। ম্যান পাওয়ার কি? হিউম্যান রিসোর্স। ফিজিক্যাল রিসোর্স কি কি? এই যে চেয়ার টেবিলে আপনারা বসে আছেন, এটা কি? হিউম্যান রিসোর্স। সরি, হিউম্যান রিসোর্স না, ফিজিক্যাল রিসোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই যে ল্যান্ড আমার প্রয়োজন, এটা কি? ফিজিক্যাল রিসোর্স। যে বিল্ডিংটা প্রয়োজন হবে সেটা কি? ফিজিক্যাল রিসোর্স। যে মেশিনারিজ প্রয়োজন হবে এগুলো কি? ফিজিক্যাল রিসোর্স, যেগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন প্রয়োজন। আচ্ছা, তাহলে আমার সেই রিসোর্সগুলোর পরিমাণও কি এখানে বেশি। এবার আসেন হিউম্যান রিসোর্স, যেটা হচ্ছে ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার কি আমার লার্জ স্কেল ইন্ডাস্ট্রির জন্য বেশি প্রয়োজন, কারণ এখানে অনেক কর্মী একসাথে কাজ করে, এখানে আমার এমপ্লয়মেন্ট বেশি। আচ্ছা, তাহলে ক্যাপিটালের পরিমাণ কেমন হবে? অবভিয়াসলি বেশি হবে। আপনি এত বড় একটা ইন্ডাস্ট্রি চালু করবেন, সেখানে তো আপনি অল্প ক্যাপিটাল দিয়ে চালু করতে পারবেন না। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন লার্জ স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে সিমেন্ট ইন্ডাস্ট্রি, এটা আপনারা হিসেবে নিতে পারেন। আরেকটা ইন্ডাস্ট্রি কি আপনারা লার্জ স্কেলে ধরতে পারেন, সেটা হচ্ছে ডকইয়ার্ড। ডকইয়ার্ড দেখেছেন? নদীর পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে কখনো গিয়েছেন? দেখেছেন না ডকইয়ার্ড আছে? এগুলোকে আপনারা হেভি ইন্ডাস্ট্রিজ বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বলেন তো ডকইয়ার্ডের মূল ম্যাটেরিয়ালটা কি? ডকইয়ার্ড যেটার মূল ম্যাটেরিয়ালটা কি? স্টিল, লোহা। ওকে, এবার দেখেন স্মল স্কেল ইন্ডাস্ট্রি। আচ্ছা, যেহেতু আপনারা এখানে অনেকগুলো বৈশিষ্ট্য করে ফেলেছেন, এবার আপনারাই আমাকে বলুন তো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের আপনার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? ক্যাপিটাল স্মল হবে, ম্যান পাওয়ার কম হবে, তারপর ফিজিক্যাল রিসোর্সও আমার কম প্রয়োজন হবে, আরেকটা কি? ইনফ্রাস্ট্রাকচারও কম হবে, আমার ইনফ্রাস্ট্রাকচারও কি কম লাগবে, কারণ আমার এখানে অনেক বড় বিল্ডিং লাগছে না, আপনার হচ্ছে অনেক হিউজ পরিমাণে আমার ম্যাটেরিয়াল লাগছে না, হিউজ পরিমাণে টেকনিক্যাল রিসোর্স লাগছে না, ম্যান পাওয়ার কম লাগছে, ক্যাপিটাল কম লাগছে। আলটিমেটলি আমরা বলতে পারি যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ আমার যে পরিমাণে ম্যান ম্যাটেরিয়াল ক্যাপিটাল প্রয়োজন, আমার স্মলে তার চাইতে অনেক কম প্রয়োজন। এভাবে আমরা কি এটাকে ডিফার করতে পারি। এবার দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওই যে আপনাদেরকে বললাম যে ফ্যাক্টরিতে কি তৈরি হচ্ছে? কার্টুনগুলো তৈরি হচ্ছে। এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের একটা উদাহরণ। এখানে আপনারা আরো একটা দিতে পারেন, এই যে বাচ্চাদের টয় তৈরি করা হয় না, ছোট ছোট যে দেখবেন যে সব ধরনের টয় যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ব্যাপারটা এরকম না। দেখবেন যে একদম ছোট বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য এরকম প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায়, খেলনা রাস্তায় বিক্রি করে। এগুলোর ইন্ডাস্ট্রি আসলে আপনি কোনটার মধ্যে ফেলবেন? স্মল নাকি লার্জ? স্মল। অনেক সময় মিডিয়ামে ওটা নিতে পারেন, যদি তার ক্যাপিটাল অথবা হচ্ছে ম্যান ম্যাটেরিয়াল যদি একটু বেশি হয়ে থাকে। ওকে, দেখেন এখানে কি বলেছে? স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ encompasses business or industrial enterprise operating on a relatively modest scale. খেয়াল করেন, relatively modest scale concerning production, capital investment and workforce. এখানে আপনি সবকিছুকেই কি লার্জের সাথে তুলনা করলে একটু কম হবে, একটু না অনেকটাই কম হবে। আচ্ছা, এবার দেখেন কটেজ ইন্ডাস্ট্রিজ, লাস্ট ওয়ান। A cottage industry is a small infrastructure manufacturing business that's owned and operated by an individual or family. এখানে ভালোভাবে খেয়াল করেন, কটেজ ইন্ডাস্ট্রির কয়েকটা বৈশিষ্ট্য বলেছে যেটা আপনি লার্জ বা স্মল এর সাথে মেলাতে পারবেন না। লার্জ এবং স্মল কে আমি যদি ডিফার করতে বলি খুব সহজেই পারবেন, কিন্তু কটেজের বৈশিষ্ট্যগুলো দেখেন। ফার্স্ট ওয়ান বলেছে কি, খেয়াল করেন, স্মল ম্যানুফ্যাকচারিং বিজনেস। এটা কি একটা স্মল ইন্ডাস্ট্রির আওতায় আপনি ফেলতে পারেন, স্মল ইন্ডাস্ট্রির ভাগে আপনি ফেলতে পারেন, কিন্তু কি বলেছে? দ্যাটস ওনড এন্ড অপারেটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল অর ফ্যামিলি। এটা সাধারণত কি হয়? ওনারশিপ নিজের হয়, নিজে ওন করে, অথবা পুরো ফ্যামিলি মেম্বার এখানে কাজ করে। দেখেন, আপনি গ্রামে গেলে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কেউ কেউ কাঁথা সেলাই করছে। তারপরে দেখবেন যে এই যে কটেজ ইন্ডাস্ট্রির যে বিষয়টা, মানে যারা এটার সাথে জড়িত তারা কখনো একজন কাজটা করে না। দেখবেন যে ফ্যামিলিতে ছোট একটা বাচ্চা, বেশি বড় না, সেও দেখবেন তাদের কাজে হেল্প করছে। এই যে মাটির জিনিসপত্র তৈরি করে, খেয়াল করে দেখবেন যে ওদের মোটামুটি সব ফ্যামিলি মেম্বাররাই কি জড়িত থাকে। এরপর ধরেন আপনার দুইজনে কাজটা হচ্ছে না, আরো মানুষ প্রয়োজন, তখন তারা বাহির থেকে হায়ার করে, তার আগে করে না। ধরেন আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে হয়ে যাচ্ছে, বাইরের মানুষ আমার প্রয়োজন নাই, তখন তারা ফ্যামিলি মেম্বার মিলিয়ে কি ব্যবসাটা
পরিচালনা করে। কিন্তু যখন তারা দেখে যে না আমার বিজনেসটা আরেকটু বড় পরিসরে করা দরকার বা আমার সেলস বেশি, তখন তারা কি করে বাইরে থেকে লোক নিয়োগ করে, হয়তো বা 2 জন বা 1 জন, খুব বেশি পরিমাণে। এরপরে এখানে একটা কথা বলেছে দেখেন, typically operating out of home rather than a purpose built facility। এটা তারা কি বুঝিয়েছে? সব সময় আপনি যদি এটাকে একদম সাধারণভাবে চিন্তা করেন তাহলে এটা কি নিজের ঘরেই প্রস্তুত করা হয়, একদম নিজের ঘরে নিজের বাড়িতে প্রস্তুত করা হয় ব্যবসাটা, আপনি আপনার বাড়িতে করছেন। কিন্তু মাঝে মাঝে কি হয়, যখন আপনার এটা পরিসর বেড়ে যাচ্ছে বা যখন আপনি দেখছেন যে না এটা আমার আর বাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না, তখন কি হয় আশেপাশের একটা রুম ভাড়া নেওয়া হয়, বা দেখবেন যে আশেপাশ থেকে আপনি ছোট্ট একটা কারখানা করার জন্য একটা রুম নিচ্ছেন, সেখানে আপনি 2-4 জন লোক খাটাচ্ছেন, সেখানে গিয়ে কাজ করছেন, আবার আপনি কারখানা বন্ধ করে দিয়ে চলে আসছেন। তার মানে কি বলেছে একটু খেয়াল করেন, প্রথমত এটা আপনি নিজে ওন করেন অথবা আপনার ফ্যামিলি মেম্বাররা ওন করে। দ্বিতীয়ত বলেছে এটা মানে নরমালি আমরা ঘরের মধ্যেই করে থাকি, কিন্তু যখন আমাদের পারপাসটা এরকম হয়ে যায় যে না আমার বিজনেসটা আরেকটু বাড়ানো প্রয়োজন বা এই পরিসরে হচ্ছে না, তখন আমরা কি করি আউট অফ হোম। আউট অফ হোম মানে আমার ঘরের বাইরে আমি আমার ব্যবসাটাকে বাড়াই, সেটা আমার খুব আশেপাশেই কি করি একটা রুম ভাড়া নিয়ে আমার বিজনেসটা আমি রান করি। তার মানে এখানের বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনি উপরে দুইটার সাথে মেলাতে পারছেন না, ঠিক আছে? আর কটেজ ইন্ডাস্ট্রি দেখেন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, আপনার মাটির জিনিসপত্র রং করা হচ্ছে। আচ্ছা, কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে আপনারা কি কি বলতে পারেন বলেন তো কয়েকটা উদাহরণ? নকশিকাঁথা, মাটির হাড়ি, কুটির শিল্প, তারপর কুটির শিল্পের যে বিভিন্ন তৈজসপত্র থাকে, আবার পাটের বিভিন্ন জিনিস তৈরি করে না, এখন দেখবেন যে পাটের তৈরি ওয়ালমেট, ব্যাগ, বিভিন্ন জিনিস পাওয়া যায়। সুতরাং এগুলো সবগুলোকে আমরা কার মধ্যে ফেলতে পারি? কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে ফেলতে পারি। এবং কটেজ ইন্ডাস্ট্রির একটা আরো বড় বৈশিষ্ট্য হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিতে অনেক মহিলারা কাজ করে। দেখবেন যে বাড়িতে যে মহিলারা কাজ করছে তারা তাদের ঘরের কাজ শেষ করার পরে যেই টাইমটা পাচ্ছে ওই টাইমটা নষ্ট করছে না, ওই টাইমটায় বসে বসে কাঁথা সেলাই করছে, একটা জিনিস বানাচ্ছে, কেউ দেখবেন কুশি কাটার কাজ করে, ওই যে ছোট বাচ্চাদের ফ্রকের সামনে দেখবেন এরকম কুশি কাটার কাজ করা থাকে, এই আপনার হচ্ছে ওড়নার নিচে লেজ আকারে কুশি কাটার কাজ করা থাকে, কারণ শাড়ির পাড়ের মধ্যে করে এই যে কুশি কাটার কাজ। আবার দেখবেন অনেকে উল মানে উল দিয়ে বিভিন্ন সোয়েটার, মাফলার এরকম জিনিসগুলো তৈরি করে, এগুলো সবই আপনি কুটির শিল্পের আওতায় ফেলতে পারেন। যে আপনি ঘরে বসে বসে করছেন, একটা সময় দেখলেন যে না এটা আপনি বিজনেসে রূপান্তর করতে পারেন, তখন আপনি অর্ডার নিতে থাকলেন, অর্ডার নিতে নিতে একটা সময় দেখবেন যে আরো বড় হয়ে যাচ্ছে ব্যবসাটা, ওই সময় আপনি একটা কারখানা নিয়ে নিলেন। এবং কুটির শিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রামের একসাথে আপনি অনেক মহিলাদেরকে এই কাজে আপনি লাগিয়ে দিতে পারছেন, কারণ তারা হচ্ছে দেখবেন যে নিজেদের ঘরের কাজ বা মানে ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারা খুব একটা মানে ওভাবে করে কাজ করার আর থাকে না কিছু, তো তারা শুয়ে বসে না থেকে কি করে এরকম 2-4টা কাজ করছে, তাদের মানে হাত খরচটাও হয়ে যাচ্ছে, আবার দেখবেন যে আমাদের শিল্পটাও কিন্তু ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এখানে কার কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছেন? তাহলে আমাকে এবার বলেন যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রির দুটো উদাহরণ কি? মিডল স্কেল ইন্ডাস্ট্রি ম্যানপাওয়ার হাই হবে, এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আর মিডলের মধ্যে আপনি হচ্ছে জাস্ট ক্যাপিটালের একটু বাড়তি কমতি চিন্তা করলেই আপনি এটাকে ভাগ করে ফেলতে পারেন। আর সাধারণত আমরা চিন্তা করতে গেলে ওই লার্জ স্কেল স্মল স্কেল ওই হিসেবেই চিন্তা করি, একটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি এবং এখানে একটা মডেস্ট ক্যাপিটাল থাকবে। এখন যখন আপনার স্মলে যে পরিমাণে ক্যাপিটাল বা আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, আপনি তার চাইতে যখন একটু বেশি করে ফেলবেন কিন্তু লার্জ স্কেলের পরিমাণে করছেন না, দেখেন লার্জ স্কেলের চাইতে কম, স্মল স্কেলের চাইতে বেশি, তখন সেটাকে আপনি মিডল করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, লার্জ স্কেলের দুটো উদাহরণ বলুন তো আমাকে। ওকে, আর স্মল স্কেল প্যাকেজিং কোম্পানি, আরেকটা হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, এবার কটেজ ইন্ডাস্ট্রি দুটো উদাহরণ বলেন। আপনাদের আরেকটু পরের স্লাইড শেষ। আমরা জাস্ট একটুখানি ধারণা নিব এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি সম্পর্কে। আপনারা জানেন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে এগ্রো বেস্ট যত কিছু আছে
সবই আমার যাচ্ছে। এখানে আপনি শাকসবজি থেকে শুরু করে ধান, পাট, গম, এখানে আপনি ফিশের আইটেমগুলো নিয়ে আসবেন, যেমন হচ্ছে আপনার চিংড়ি, ইলিশ, বিভিন্ন ধরনের ফিশ। এরপরে হচ্ছে আপনার পোলট্রি ফার্ম, এখন অনেকে হচ্ছে যে হাঁসের ফার্ম দিচ্ছে, গরুর ফার্ম দিচ্ছে, এগুলো সবকিছুই কার মধ্যে পড়বে? এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে। এবং এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির একটা জিনিস বলতে পারেন যে গ্রোথটা একটু স্লো, মানে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির যে আপনি যদি গ্রোথ চিন্তা করেন, গ্রোথ একটু স্লো। কেন স্লো বলেন তো? না, এটার গ্রোথ স্লো হওয়ার কারণ হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে আমার যেই ধরনের টেকনোলজি প্রয়োজন, ওই ধরনের টেকনোলজি এখনো আমরা বাংলাদেশে পুরোপুরি আনতে পারিনি। মানে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য যে যে টেকনোলজি প্রয়োজন, আমরা এখনো সব ধরনের টেকনোলজি বাংলাদেশে আনতে পারিনি। যাও এনেছি সেটার প্রাইস অনেক বেশি হওয়ার কারণে ওটা সবাই এখনো ইউজ করতে পারছে না। দেখবেন যে এই যে ধান কাটার মৌসুম আসলে গভর্নমেন্ট থেকে কিন্তু ধান কাটার মেশিন প্রোভাইড করে, ওটা এলাকা ভাগ করে করে ধান কেটে দিয়ে আসে। কিন্তু এটাই আপনারা চিন্তা করেন, যদি এটার দাম কম হতো বা এটা যদি আমাদের মানে দেশটা যদি আরেকটু বড় হতো বা একটু ডেভেলপ হতো, অ্যাভেলেবল হতো, তখন কিন্তু সবাই এটা কিনে নিতে পারতো, অ্যাফোর্ড করতে পারতো, তখন আমার ডেভেলপমেন্ট আরো বেশি হতো। সুতরাং এই টেকনোলজির ইউজ আমার এই সেক্টরে কম হওয়ার কারণে আমার এই সেক্টরটা একটু গ্রোথটা কি স্লো। ওকে, এটা দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেজরিটি সংখ্যা ফিমেল কাজ করে। এখানে মেজরিটি সংখ্যা কি? ফিমেল কাজ করে। এবং এখানে স্কিলড আনস্কিলড সব ধরনের লেবার কি আপনি মিক্স করতে পারবেন। কারণ গার্মেন্টস সেক্টর এমন একটা জায়গা যেখানে দেখবেন যে একটা বড় পোরশন আপনার আনস্কিলড হলেও প্রবলেম হয় না, তাদের দিয়ে অনেকগুলো কাজ করানোর একটা উপায় থাকে। কারণ ওখানে অনেকগুলো সেক্টর, আপনার সব সেক্টরে যে স্কিল লেবার প্রয়োজন ব্যাপারটা এরকম না। আপনি ওদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে স্কিল লেবার হিসেবে তৈরি করে আপনি ওই সেক্টরে তাকে পাঠাতে পারবেন। ঠিক আছে? আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস। আচ্ছা দেখেন, the industry that has been making crucial contribution of rebuilding the country and its economy is none other than the ready-made garments. আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, কোন ইন্ডাস্ট্রি বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব খাটাচ্ছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আপনি দেখবেন যে আমাদের বৈদেশিক মুদ্রা যেটা আসছে একটা বড় অংশ আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি কোনো কারণে দেখবেন যেই বছর আপনার হচ্ছে কিভাবে বলি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কোনো ধরনের অসন্তোষ ক্রিয়েট হয়, দেখবেন একটা জায়গায় অসন্তোষ ক্রিয়েট হলে এটা কয়েকটা জায়গায় একসাথে বাড়তে থাকে। তো এটা যদি চারদিকে বেড়ে যায়, ইভেন অনেক সময় এরকম হয় যে কর্মীরা ঠিকভাবে বেতন পাচ্ছে না, তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না। হ্যাঁ, স্যালারি দেওয়া হচ্ছে না, এটা অনেক জায়গায় ঘটছে। তো এগুলো ঘটতে থাকলে হয় কি, আমাদের দেশে বায়ার কম আসে এবং আমরা অর্ডার কম পাই। কারণ অন্যান্য দেশ একটা জিনিস চিন্তা করে বা মেনটেন করে, আপনি কর্মীকে কোনোভাবেই ঠকাতে পারবেন না। আপনার কর্মীর স্যালারি টাইম টু টাইম দিতে হবে, তাদের স্যালারি আপনি আটকে রাখতে পারবেন না। ইভেন কিছু কান্ট্রিতে এরকম আছে যে একটা লোয়ার স্যালারি ফিক্স করা থাকে, আপনি ওই স্যালারির নিচে আপনি কাউকে দিতে পারবেন, একটা লোয়ার রেট সেট করা থাকে সবার জন্য সমান। সুতরাং পেছন দিকে একটু কথা হচ্ছে। সুতরাং যদি কোনো কারণে অসন্তোষ ক্রিয়েট হয়, তখন কি হয়, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি পিছিয়ে যায়। দেখবেন অনেকটা সময় ইনভেস্ট করছে না অনেকে। আবার যদি কোয়ালিটিতে কোন ধরনের কোনো সমস্যা হয়, মাঝখানে চায়না মনে হয় আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল যে গার্মেন্টস প্রোডাক্টের উপরে তারা নিবে না, এরপর আবার ঠিক হয়েছে। এরকম যদি কোনো কারণে দেখবেন যে কোয়ালিটির কোনো ধরনের ঘাটতি থাকে, তাহলে ওই দেশ কিন্তু আপনার থেকে আর অর্ডার করবে না, স্বাভাবিক। এবং দেখবেন যে একটু কোয়ালিটিতে একটু হেরফের হলে, একটা টি শার্ট মেক করার সময় হয়তো বাটনটা একটু সরে গিয়েছে, একটা টি শার্ট মেক করার সময় হয়তো কোনো দিক থেকে একটু সুতা যেটা কাটেনি, মানে সুতাটা ওখানে রয়ে গিয়েছে, ওই টি শার্টটা তারা নিবে না। কোয়ালিটি কন্ট্রোল অফিসার থাকে তাদের, কোয়ালিটি কন্ট্রোল অফিসার যদি ওটা বাদ দিয়ে দেয়, ওটা বাদ, ওই লটটাই বাদ হয়ে যায়। আপনি একটা লট দেখালেন, একটা লটের মধ্যে তারা একটা এরকম সমস্যা পেল, ওই পুরো লটটাই বাদ হয়ে যায়। ঠিক আছে? সুতরাং আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেমন অনেক বেশি কন্ট্রিবিউশন করছে আমাদের কান্ট্রিতে, আমাদের ইকোনমিতে, তেমন আমাদেরও উচিত গার্মেন্টস ফ্যাক্টরিতে একটু কন্ট্রিবিউট করা। ওখানে লেবাররা যেন ঠিকঠাক ভাবে তাদের স্যালারিটা পায়, তাদের ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো যেন পায়, সেগুলো দেখার দায়িত্ব কাদের? আমাদের। নিশ্চিত করার দায়িত্ব আমাদের, কারণ তাদের হাত ধরেই ফরেন মানি আমাদের দেশে আসছে, আমার দেশে রিজার্ভ বাড়ছে। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। তাহলে আমরা একটু রিকল করি আমরা কি কি পড়েছিলাম।
অনেক বড় একটা চ্যাপ্টার পড়ে ফেলেছেন। দেখেন ফার্স্টে আমরা পড়েছি এরপরে পড়েছি কি নিড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ। এরপরে আমরা দেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইন্ডাস্ট্রির সাথে এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সিটা কি রকম। তারপরে দেখেছি ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, প্রাইভেটে হয় নাকি পার্টনারশিপে হয়, তারপর হচ্ছে আপনার এখানে স্কোপ গুলো কি রকম, এটা কি ডেভেলপ নাকি আনডেভেলপ, দেন হচ্ছে আমার কোন ইন্ডাস্ট্রির সংখ্যা বাংলাদেশে বেশি, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা সবগুলো দেখেছি। আচ্ছা এরপরে পড়েছি যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকওয়ার্ডনেস, এটার কারণগুলো কি কি, এটার কারণগুলো আইডেন্টিফাই করার পরে আমরা এটার সলিউশন দেখেছি। এরপর আমরা দেখলাম যে স্কোপ হচ্ছে কয়টা, তিনটা, বা স্ট্রাকচার কয়টা, তিনটা, লার্জ স্কেল, স্মল স্কেল, ওকে, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে একটা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা ধারণা নিলাম এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কারণ আমাদের দেশে এগ্রিকালচার এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই দুইটা খুব বড় একটা পোরশন দখল করে রেখেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখান থেকে মোটামুটি আপনারা পরীক্ষায় 2টো কোশ্চেন পেয়ে যাবেন।